বলে এসো নবীন, মাঠের কবি বলে এসো নবীন। দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন, নদীর মাঝি বলে। প্রিয় দর্শক, শুভেচ্ছা সবাইকে। আমন্ত্রণ জানাচ্ছি কৃষি, খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোকেম সোনালী দিনে। আজ আমাদের আলোচনার বিষয় ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে তেল ফসলের উৎপাদন বৃদ্ধি ও গবেষণা। আলোচনায় আপনাদের সাথে আছি আমি মীর এমদাদ আলী এবং আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর মোহাম্মদ রবিউল ইসলাম, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, তেল গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, এবং আরও রয়েছেন ডক্টর রেজা মোহাম্মদ ইমন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বিনা, ময়মনসিংহ। আপনাদেরকে স্বাগত আমাদের স্টুডিওতে। আমাদের জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে তেলের বহুমুখী ব্যবহার কিন্তু বেড়ে যাচ্ছে এবং সেই কারণেই আমাদের দেশে যে তেল উৎপাদন আমরা করছি সেখানে ঘাটতি রয়ে যাচ্ছে এবং আমাদের আমদানি করতে হচ্ছে। যে আমাদের তেলের আমদানি নির্ভরতা কীভাবে কমানো যায় সেই জন্য কিন্তু আপনারা নানা গবেষণা করছেন সরকারি বেসরকারি পর্যায় থেকে। আমরা সেই গবেষণার ফলাফল নিয়ে জানতে চাইব আজকে আপনাদের কাছে, যে আমরা এই গবেষণার ফলে আমাদের আমদানি নির্ভরতা কতটুকু আমরা কমাতে পেরেছি বা সহনীয় পর্যায়ে আনতে পেরেছি, সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। প্রথমে আমি ডক্টর রবিউল ইসলাম আপনার কাছে জানতে চাই যে আমাদের দেশে কোন কোন ফসলের, তেল জাতীয় কোন কোন ফসলের উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে? আমাদের বাংলাদেশে কিন্তু 20 লক্ষ হেক্টর আছে, যে আমন, এরপরে পতিত থাকে, তারপরে আমরা বোরো ধানে যাই। এই আমন, পতিত এবং বোরো ধানের মধ্যে কিন্তু 70 থেকে 80 দিনের একটা গ্যাপ থাকে এবং আমরা তেল বীজ গবেষণার বিজ্ঞানীবৃন্দ কিন্তু কী করতেছি, আমরা এই এখানেতে কপিং প্যাটার্নে যাতে আমরা ফিট করাইতে পারি এরকম কিছু জাত উদ্ভাবনের চেষ্টা করতেছি। তার মধ্যে আপনি শুনে থাকবেন যে আমাদের একটা কিন্তু মেগা ভ্যারাইটি নামে একটা বাড়ির সরিষা 14 কিন্তু একটা মেগা ভ্যারাইটি অলরেডি কিন্তু এই ভ্যারাইটিটা বাংলাদেশের প্রায় সরিষা গ্রোয়িং রিজনে 70% কভার করে। এটার বৈশিষ্ট্য হলো যে আমাদের শর্ট ডিউরেশন। এই জাতের আর একটা বৈশিষ্ট্য হলো যে এটা হলো ইয়েলো সিডেড, অর্থাৎ হলুদ বীজ। যেটা হলুদ বীজের কালারটা হলুদ হলুদ হওয়ার কারণে একটা সুবিধা, সেটা হলো আমাদের কিন্তু এখানে তেলের পরিমাণ 3 থেকে 4% বেশি থাকে। আর আরেকটা জিনিস হচ্ছিল, সেটা হলো যে আপনি দেখবেন সরিষা গ্রোয়িং সময়ের ওই পিরিয়ডটাতে অনেক দিন কিন্তু কুয়াশা আচ্ছন্ন থাকে। আর এই আমাদের বাড়ির সরিষা 14 জাতটা কিন্তু যদি কুয়াশা যদি আচ্ছন্ন থাকে, সেখানে যদি কোনো পলিনেটার্স না আসে, অর্থাৎ পরপরাগে যদি কোনো পতঙ্গ না আসে, তারপরে কিন্তু আমাদের এই সরিষার থেকে আমরা কিন্তু কাঙ্ক্ষিত ফলন পেতে পারি। অনেক ধন্যবাদ ডক্টর রেজা মোহাম্মদ ইমন। আপনার কাছে একটু জানি, আমাদের রবিউল ভাই বললেন যে আমন, পতিত এবং বোরোর মাঝখানে যে সময়টা, এই সময়টাতে সরিষার চাষ করার একটা সময় পাওয়া যায় 80-85 দিনের মতো। আপনারা যে গবেষণা করছেন, আমরা জানতে চাচ্ছি যে এই সময়টার মধ্যে কোন সরিষাটা সারা বাংলাদেশে বা কোন কোন এলাকার জন্য কোন জাতটা বেশি সুইটেবল হবে? আপনাদেরও কিছু জাত কিন্তু আছে, যদি সেই বিষয়ে একটু বলেন। বাংলাদেশে প্রায় 22 লক্ষ হেক্টর জমি রয়েছে আমন, পতিত এবং বোরো। তা আমনের আমাদের যে জাতগুলো রয়েছে স্বল্প জীবনকালীন, বিনাধান 16, 17, বিনাধান 22, বিনাধান 26, এই জাতগুলো সহজেই বপন করে কৃষক সেখানে 110 থেকে 115 দিনের মধ্যে আমন ধান কর্তন পর্যন্ত করতে পারে। এরপরে আপনি যেটা বলেছেন খুব চমৎকার, যে জমিটা আমন, পতিত, বোরো, এই পতিত জমিটা কিন্তু যে বাংলাদেশে রয়েছে সেটা হাওড় অঞ্চল, চরাঞ্চল, বিল এবং দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকা থেকে শুরু করে সমগ্র এলাকাতেই রয়েছে। আমাদের জাতগুলো সেই অনুযায়ী আমরা জাতগুলো অবমুক্ত করেছি। বর্তমানে আমাদের সবচেয়ে জনপ্রিয় জাত যদি আমি বলি, আপনি বলেছেন যে স্বল্প মেয়াদি, স্বল্প জীবনকাল সম্পন্ন জাত হচ্ছে বিনা সরিষা 11, যেটা 75 থেকে 80 দিনের মধ্যে কৃষক
সেটা বপন থেকে কর্তন করতে পারে আচ্ছা। এবং ফলন 1.5 টনের উপরে 1.6 থেকে 1.8 টন পর্যন্ত পার হেক্টরে ফলন হয়, অর্থাৎ বিঘায় 7 থেকে 8 মণ পর্যন্ত কৃষক ফলন পাবে আচ্ছা এবং তার তেলের পরিমাণ অনেক বেশি। আচ্ছা, এই জাতের থেকে আরো অ্যাডভান্স স্টেজের কোনো জাত আপনাদের আছে যে আরো ফলন বেশি পাবো? অসংখ্য কিন্তু এই ধন্যবাদ সময়টার আপনাকে। মধ্যে আমি এটাই চাচ্ছিলাম যে আমার যেমন বিনা সরিষা নয়, এটা আমরা বলি যে ব্রাসিকা ন্যাপাস প্রজাতির, এই জাতটাকে আমরা বলি যে ঘাত সহনশীল জাত। আচ্ছা এই জাতটি 80 থেকে 85 দিনের মধ্যে পাকবে, কিন্তু তাকে কখনো আপনাকে কোনো রোগ, বিশেষ করে সরিষার যে রোগ হয় অল্টারনেরিয়া লিভ ব্লাইট, এই রোগ প্রতিরোধী, এটা একদমই এই রোগটা হয় না। আচ্ছা। পাশাপাশি হচ্ছে যে এই জাতটি ঘাত সহনশীল আমরা এজন্যই বলছি যে আপনি যদি এরকম হলো যে বর্তমানে যে পরিবর্তিত পরিস্থিতি, এই যে ক্রমহ্রাসমান জমি এবং ক্রমবর্ধমান জনসংখ্যা, পাশাপাশি জলবায়ুগত পরিবর্তন, এ সময় আমার দরকার স্বল্প জীবনকালীন এবং উচ্চ ফলনশীল জাত, পাশাপাশি ঘাত সহিষ্ণু। বিনা সরিষা নয় এমন একটি জাত যে 80 থেকে 85 দিনের মধ্যে পাকবে, তার ফলন হবে প্রায় 2 টনের মতো পার হেক্টরে এবং বিঘায় প্রায় 10 মণ ফলন পাবে কৃষক। পাশাপাশি আপনার সেটি আপনি যদি বলেন যে উপকূলীয় অঞ্চলে যেখানে লবণাক্ততা রয়েছে 6 থেকে 8 ডিএস পার মিটার পর্যন্ত, সাতক্ষীরা, শ্যামনগর, যেখানে খুলনা, বাগেরহাট, কক্সবাজার, নোয়াখালী, এই যে অঞ্চলগুলো রয়েছে লবণাক্ত জমি, এ সমস্ত জমিতে খুব সহজেই ভালো ফলন দেয়। এই এই জাতটার কথা আপনি বললেন যে বিনা 9 জাত, জি, এটার বীজ কি পর্যাপ্ত কি স্টকে আছে সরকারের ঘরে, বা আমাদের বিএডিসি উৎপাদন করছে, বা হ্যাঁ। কাদের মাধ্যমে করাচ্ছেন আপনারা? বিনা সরিষা নয় জাতটি বিএডিসির মাধ্যমে সেখানে সারা দেশে ছড়িয়ে গিয়েছে, সেখানে জনপ্রিয় জাত হিসাবে অর্জন করেছে, বিএডিসি এখানে বীজ সরবরাহ করেছে। পাশাপাশি আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ডিএই তারা প্রণোদনা এবং তারা বিভিন্ন প্রদর্শনীতে বিএডিসি থেকে তারা নিচ্ছে। পাশাপাশি তারা আমাদের এবার যেমন বিনা সরিষা নয়ের বীজ প্রায় 60 টন বীজ আমরা আমাদের কৃষি তত্ত্ব বিভাগ উদ্ভাবন করেছে বা তারা উৎপাদন করেছে। তারা সারা দেশে এটা আমাদের 14টা স্টেশনের মাধ্যমে তারা সারা দেশে ছড়িয়ে দিচ্ছে। কৃষক তার চাহিদা মতো সারা দেশে বিনার যতগুলো সাব স্টেশন বা রিজিওনাল স্টেশন আছে এবং প্রধান কার্যালয় আছে সেখান থেকে নিতে পারে। রবিউল ভাই, আপনাকে যে একটু জানতে চাই, বাড়ি 14 জাতের যে জাতটা, সেটাও তো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাঠ পর্যায়ে কৃষককে প্রণোদনা হিসেবে বীজ দিচ্ছেন। জি জি। তাহলে বাড়ি 14 আর বিনা 9, কৃষি আমাদের সম্প্রসারণ যারা, ওরা তাহলে কোন এলাকায় কোন বীজটা দিচ্ছে, এটা কি জানা আছে আপনাদের? জি, থ্যাংক ইউ। আসলে আমাদের একটা প্রকল্প চলমান আছে, আপনি জানবেন, সেটা হলো হচ্ছে তেলবীজ ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প। সেই প্রকল্পের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাস্তবায়ন করছে। হ্যাঁ, এটা লিড অর্গানাইজেশন হচ্ছে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আর আমরা 3টা অঙ্গ আছি, সেটা হলো আমাদের বিনা, আমরা বাড়ি এবং বিএডিসি। আচ্ছা, আমাদের আপনি যে কথাটা বলেছেন সেটা হলো যে এই স্ট্রেস প্রোন এরিয়া, আমরা বলি স্যালান এরিয়া, এবং আমাদের যে বারিন্ট বরন, রাজশাহী যে বরেন্দ্র এরিয়াতে, এখানে কিন্তু পানির শর্টেজ আছে। এবং আমাদের যে স্যালান প্রোন এরিয়া আছে, যেমন আমাদের দক্ষিণাঞ্চল, যেখানে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, এইসব এলাকার জন্য কিন্তু আমরা কিন্তু সুইটেবল একটা জাত নিয়ে এসেছি। এটা হলো ব্রাসিকা জুনসিয়া গ্রুপের একটা জাত। এটা কিন্তু জীবনকালটা একটু বেশি, কিন্তু ফলন কিন্তু আপনার হচ্ছে হলো 2 থেকে 2.5 টন ফল পর্যন্ত ফলন হয়ে থাকে। এটা কিন্তু আমাদের একটি খুবই ভালো জাত, এবং এই জাত করে কিন্তু এরা বড় করতে পারবে না। যেখানে এই বড় প্যাটার্নটা না করবে সেখানে কিন্তু এই বাড়ির সরিষা 19 জাতটা যদি তারা চাষ করে, সেক্ষেত্রে কিন্তু তারা ভালো লাভবান হতে পারে। তারপরে বলবেন যে আমি যদি আসি আমাদের চরাঞ্চল, আমাদের প্রায় 10 লক্ষ হেক্টর চরাঞ্চল আছে, সেইখানে অনেকে কিন্তু সরিষা নিয়ে অনেক সরিষা করে না, কিন্তু আমাদের ওইখানে কিন্তু আমরা কিছু কাজ শুরু করেছি। যেমন আমাদের বাড়ির চীনাবাদাম, এই পর্যন্ত কিন্তু আমরা 12টি এক্সিলেন্ট ভ্যারাইটি কিন্তু আমরা উদ্ভাবন করেছি। তার মধ্যে বাড়ি চীনাবাদাম 7, 8, 9 এটা কিন্তু ফার্মার্স লেভেলে কিন্তু এক্সিলেন্ট পারফর্ম করতেছে। আপনারা একটু আগে বলেছেন প্রায় 22 লক্ষ হেক্টর জমিতে আমাদের মানে দুই ফসলি যে জমি রয়েছে, সেই জায়গাগুলিতে আমাদের সরিষা চাষের সুযোগ রয়েছে। এখন এই জায়গাগুলিতে কি মানে সরিষা চাষ আমরা করতে পারছি, বা কোনো কোনো এলাকায় কি করা যাচ্ছে না, এমন কিছু আপনাদের চিহ্নিত করতে পেরেছেন না? যেখানে করতে পারছি না সেই জায়গাগুলিকে আমরা সরিষা আবাদের আওতায়, বা ওই যে 3 ফসলি যে বোরো, আমন, পতিত বোরো, এই জায়গায় আমরা সরিষা কিভাবে করতে পারি, তার কোনো পরিকল্পনা কি করা যায়? জি, সেজন্য ইতিমধ্যেই আমরা আমাদের যে জাতগুলো আছে, বিশেষ করে বিনা সরিষা 4, 9 বা বিনা সরিষা 12, এই জাতগুলো আপনার বিনা চাষে বা শূন্য চাষে আবাদযোগ্য। যেমন যে কারণে অধিকাংশ জমি আমার চাষের আওতায় আসছে না, সেটা হলো যখন আমন মৌসুম চলে যায়
বৃষ্টির কারণে দেখা যায় যে জমিতে জো আসে না এবং মাটিতে ছিপছিপা পানি থাকে, এবং এই অবস্থায় দেখা যায় কৃষক অপেক্ষা করে জমিতে জো আসার জন্য, যে কারণে জো আসতে অনেক দেরি হয়। তখন কৃষক চিন্তা করে যে আমি বড় করতে পারবো কিনা, সে জমিটা পতিত রাখে। কিন্তু আমাদের বিনা সরিষা 4, 9, 12 এই জাতগুলো বিনা চাষে বা শূন্য চাষে চাষ করা যায়। সেজন্য আমরা বলি যে এই জাতগুলো জাস্ট খেসারির মতো বা ছিটিয়ে দিলেই হবে, জমিতে পানি ছিপছিপা থাকুক বা কাদা জমি থাকুক। এই জাতগুলো হলো আমরা বলি যে সাময়িক জলমগ্নতা সহিষ্ণু। তখন সে কি করে যে এর মধ্যে সেই জাতগুলোকে আপনার সে জন্মাতে পারে, এবং তার এই যে কৃষক 15 থেকে 20 দিন পিছিয়ে যেত জমিতে জো আসা পর্যন্ত অপেক্ষা করার, সে শূন্য চাষে চাষ দিয়ে এখানে খুব সহজেই অলমোস্ট নিয়ার অ্যাবাউট সেম ইল্ড, অর্থাৎ মোট কথা খুব কাছাকাছি ফলন বা সমান ফলন কৃষক পেতে পারে। আবার এরকম হচ্ছে, দেখেন আপনি যে পরিবর্তিত আবহাওয়ার কারণে এবং জলবায়ুগত পরিবর্তনের কারণে অসময়ে বৃষ্টি হচ্ছে, এবং একটানা হয়তো 3 দিন 4 দিন জমিতে পানি আটকে থাকছে, এবং সেক্ষেত্রেও এই আকস্মিক বা সাময়িক জলমগ্নতা সহিষ্ণু আমাদের এই বিনা সরিষা 4, 9 এই জাতগুলো। অনেক ধন্যবাদ ডক্টর রবিউল ইসলাম। আপনার কাছে আরেকটু জানি যে আমরা যে সরিষা চাষ করব, আমাদের তো আমনের পরে সরিষা, তারপরে বোরো। এখন আমনের যে ভ্যারাইটিটা আমার কৃষক করছেন, ওইটা যদি স্বল্প জীবনের পরিবর্তে দীর্ঘ জীবনী হয়ে যায়, তাহলে তো ওর ওইটা সময়টা লেট হয়ে যাবে সরিষা বুনতে। তাহলে আমাদের বিনা আছে, বিরি আছে, অনেক ধানের জাত উদ্ভাবন করেছে। তাহলে এখান থেকে আমার কৃষককে নির্বাচন করতে হবে আমনের কোন জাতটা স্বল্প, এবং সেই ক্ষেত্রে অবশ্যই তার ইল বেশি ভালো হতে হবে, নাহলে সে করবে না। সেই বিষয়গুলিকে বিবেচনায় রেখেই তো আমাদের সরিষা তখন সে চাষ করবে, তাই না? তো এই বিষয়টা যদি আপনি বলেন কোন কোন জাত আমনের এরকম আছে কিনা, যদি জানা থাকে। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের যে আমরা যেটা বললাম যে আমাদের আমন, পতিত এবং বোরো, আমরা যদি এই প্যাটার্নটা ফলো করি, এখানে যদি সরিষা ঢোকানো যায়, কিন্তু এটা ঢোকানোর আগে কিন্তু আমাদেরকে একটু কনসিডারেশনে রাখতে হবে যেন আমরা যে আমনের যে শর্ট ডিউরেশন যে ভ্যারাইটিগুলো আছে, বিনা এবং আমাদের ব্রি থেকে যে ই করেছে, যেমন বিধান 75, 89, এই ধরনের কিছু শর্ট ডিউরেশনের কিছু আপনার ধান আছে, যেগুলো করলে কিন্তু ধানটা কিন্তু একটু আগে হারভেস্ট করতে পারবে। এবং আগে হারভেস্ট করলে হবে কি, সে আমাদের সরিষাটা কিন্তু আগে সোয়িং করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু সরিষার মানে আমরা কিন্তু অপটিমাম যে আমরা যেটা ফলন বলতেছি আমাদের ভ্যারাইটি ভালো, হ্যাঁ, এখানতে আমরা প্রায় 1800 কেজি বা 1600 কেজি আমরা যেটা পাই, সেটা কিন্তু আমরা পাবো উইদাউট এনি ডিস্টারবেন্স অফ আপনার হচ্ছে হলো আমরা ধান। কৃষক কিন্তু ধান ছাড়বে না, এই ধানটাকে আমরা রেখে কিন্তু আমরা করতে পারবো, করতে হবে। তার ডক্টর মঈন, আপনার কাছে জানতে চাই, বিনা কি এরকম কোনো জাত আছে ধানের? হ্যাঁ, অবশ্যই। বিনা ধান 16, বিনা ধান 17, আমনের বিনা ধান 11, বিনা ধান 11 আবার জলমগ্নতা সহিষ্ণু। আচ্ছা, 20 থেকে 22 দিন পর্যন্ত জলমগ্ন হলেও সে ধানটি বেঁচে থাকে। আমনের জাত যেটা আমাদের খুবই উপযোগী। জীবনকাল কত? বিনা ধান 16, 17 জাতগুলোর জীবনকাল 110 থেকে 115 দিন পর্যন্ত। আচ্ছা, আমরা যদি এটাকে আর একটু আগে পাতো দিয়ে বা সিড বেডে তৈরি করে চারা করে নিতে পারি, তাহলে আরো কিছু সময় কি সেভ করতে পারি? হ্যাঁ, এর জীবনকাল যেমন ধরেন আপনার আমনে আমরা বলি 20 থেকে 22 দিন, সর্বোচ্চ 22 দিনের চারা লাগাতে হবে। এই যদি আলাদা জমিতে বীজতলা তৈরি করা হয়, তাহলে এই 20 থেকে 22 দিন পর্যন্ত আমার সময়টা বেঁচে যাবে। এখানেও কৃষক সময় বাঁচাতে পারে। তারপরেও যদি এরকম হয় যে আমাদের দেশের কৃষক সে না, ঠিক আছে, সে পেল না সময় বাঁচাতে, তার যদি আমন দীর্ঘমেয়াদী হয়ে যায়, তাহলেও তার জমি পতিত থাকবে না, সে সরিষা চাষ করবে উচ্চ ফলনশীল, বা যদি দীর্ঘজীবনকালীন সরিষা হয় সেটাও সে চাষ করলে, যেমন বিনা সরিষা 7, সেটা 100 থেকে 110 দিন পর্যন্ত লাগে, কিন্তু সেটা প্রায় হেক্টরে আপনার প্রায় 2.5 থেকে প্রায় 3 টন পর্যন্ত ফলন দেয়। সেক্ষেত্রে কি করবে কৃষক? সেক্ষেত্রেও তার জমি পতিত থাকবে না, সে করবে লেট বোরো, যেটা বা আমরা নাবি বোরো বলি, বিনা ধান 14। বোরো মৌসুমে সে মার্চের প্রথম সপ্তাহে রোপণ করবে বিনা ধান 14। ফলশ্রুতিতে এটা হলো যে নাবি বোরোতে যাবে, কিন্তু কোনো ক্রমেই তার জমি পতিত থাকবে না। কিন্তু কৃষকদের দরকার জনসচেতনতা, তাদেরকে উদ্বুদ্ধকরণ এবং তাদের কাছে আমরা ধরে নিচ্ছি যে দেওয়া। কৃষকের উপযোগী সমস্ত জাতই আমাদের আছে। সরিষার স্বল্প মেয়াদী আছে, আমাদের ধানের, আমন ধানের স্বল্প মেয়াদ আছে, ভেজা জমিতে কি জাত করতে হবে সেটাও আছে। খালি এই বিষয়গুলি তাদের জানতে হবে এবং অবগত হয়ে সেই বিষয়গুলিকে নির্বাচন করে যদি তারা আবাদ করতে পারে, তাহলে তাদের সমস্যা থাকার কথা। আপনাদের দুজনের কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি যে আমাদের উপকূলীয় অঞ্চলে অনেক জমি এখনো পতিত থাকে, বিশেষ করে বরিশাল, সিলেট, তারপরে আরো অন্য জায়গায়।
এই জায়গাগুলির জন্য আলাদা কোনো জাত কি আছে? এই আমনের পরে যেগুলি পতিত জমিতে আমরা চাষ করতে পারি, কারণ সেখানে যদি ফলন ভালো না হয় তাহলে ওই যে পতিত অবস্থায় এতদিন ধরে পড়েছিল তারা আগ্রহী হবে না। তাদেরকে আগ্রহী করার জন্য কি করা যেতে পারে, কি জাত দেওয়া যেতে পারে, কি প্রণোদনা তাদেরকে দিতে পারি ওই জমিগুলিকে চাষের আওতায় আনতে? সেক্ষেত্রে আমরা বলি কৃষকের জমিতে পরীক্ষামূলক প্রদর্শনী। আচ্ছা, পরীক্ষামূলক প্রদর্শনী বলতে আমরা কৃষককে দেখাই যে এখানে 10 জন কৃষকের হয়তো একসাথে 10 বিঘা জমি আছে। আমি একজন কৃষককে উদ্বুদ্ধ করি বা তাকে বলি যে আপনার 2 বিঘা জমিতে আমি আমার বিনা সরিষা 4, বিনা সরিষা 7, বিনা সরিষা 8 বা বিনা সরিষা 9 এই জাতগুলো চাষ করব। যে এখানে আপনি ভাবছেন যে এখানে কিছুই হবে না, কিংবা এখানে সরিষা করলে আপনি বড় করতে পারবেন না, কিন্তু আমরা তখন তাকে দেখাই, তাকে আমরা বীজ সহায়তা দেই এবং পাশাপাশি সরকারিভাবে আমরা তাকে সার এবং চাষের সুযোগও দিয়ে থাকি। তখন কৃষকদেরকে বিশেষ করে হাওড় অঞ্চলে বা চরাঞ্চলে বা দক্ষিণাঞ্চলে তখন কৃষক কি করে তিনি দেখেন বা তার আশেপাশের কৃষক দেখেন যে আশেপাশের সবাই পতির জমি রেখেছে, কিন্তু একজন কৃষক সে আমন করে তারপরে সরিষা করে তারপরে সে বড়ও ঠিকভাবে করতে পেরেছেন। তখন পরবর্তী বছর অন্যান্য কৃষকগণও উদ্বুদ্ধ হন এবং তারা এই পরীক্ষামূলক প্রদর্শনীর মাধ্যমে আগ্রহী হয়ে অনেক ওঠেন চাষাবাদ অনেক সম্পর্কে। ধন্যবাদ রবিউল ইসলাম। আপনার কাছে একটু জানি যে আমাদের লাভজনক শস্য বিন্যাস করে আমরা যদি সরিষার উৎপাদন বাড়াতে চাই, সেই ক্ষেত্রে সম্ভাবনা আছে আর কোন কোন এলাকায়, যদি আপনার জানা থাকে? জি, ধন্যবাদ। আমরা শুনেছি যশোরের কথা শুনেছি, জি। ওই এলাকায় তো কি সম্ভাবনা রয়েছে? জি, আপনি একটা সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমাদের কিন্তু জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের কিন্তু জমির পরিমাণ কমে যাচ্ছে। এই ক্রমহ্রাসমান জমিতে যদি আমরা হাই ইল্ডিং যদি কিছু জাত ইন্ট্রোডিউস করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে ভালো একটা রেজাল্ট পেতে পারি। আপনি শুনে থাকবেন, আমরা আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে একটা জাত উদ্ভাবন করেছি আমরা, সেটা হলো বাড়ি সরিষা 18। এটা একটা ক্যানোলা ভ্যারাইটি, যেখানে আপনার হচ্ছিল যদি এটা সুপার শপে 400 টাকা 450 টাকা আপনার লিটার হচ্ছে, এটা বিক্রি হচ্ছে। আমেরিকা কানাডা খুব চাষ হয়। জি জি, এই জাতটার, এই সরিষা জাতটার একটা বৈশিষ্ট্য হলো যে আমাদের যে ক্ষতিকারক যে আমরা বলতেছি যে গ্লুকোসিনোলয়েড এবং ইউরিক অ্যাসিড, এটা কিন্তু আমাদের পরিমাণে খুবই কম। আমরা কিন্তু এই যেখানে আপনার হচ্ছিল বড় এই আমন, পতিত, বড়, এখানে যারা বড় করে না তারা কিন্তু এখানে যারা পাট চাষে যায় অথবা তিল চাষে যায়, তারা কিন্তু ইজিলি কিন্তু আমাদের এই বাড়ির সরিষা 18টা কিন্তু করতে পারে। হ্যাঁ, সরিষার তেল খেলে মানুষের ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে, এই কথা কিন্তু আমরা শুনে আসছি, এখনো শুনছি। আসলে ঘটনা কি আপনাদের দুজনের কাছে আসলে প্রকৃত ঘটনা কি ব্যাখ্যা চাই? সত্যিকার অর্থে আমাদের অনেকেরই ভুল ধারণা আছে। অনেকেই বলেন যে ইউরিক অ্যাসিড সেটা হয়ে যায় যে মসুর ডাল খেলে হয় বা অন্য কিছু খেলে হয়, পায়ে বেড়ে যায়। অনেকেই বলেন যে আমি সরিষার তেল খাচ্ছি না কারণ ইউরিক অ্যাসিড বেড়ে যাবে। ইউরিক অ্যাসিড আর ইউরিক অ্যাসিড দুইটা ভিন্ন জিনিস। ইউরিক অ্যাসিড থাকে সরিষার তেলে, যেটা 22 কার্বন বিশিষ্ট একটি যৌগ, আর ইউরিক অ্যাসিড হলো সেটা 3 কার্বন বিশিষ্ট যৌগ, দুইটা ভিন্ন ভিন্ন যেটার গঠন। তো ইউরিক অ্যাসিড যেটা সরিষায় থাকে বা ব্রাসিকা ফ্যামিলিতে থাকে, আমরা যেটা বলি যে আমাদের দেশীয় জাতগুলো এবং যেটা অন্যান্য জাতে থাকে, সেটা ইউরিক অ্যাসিড সাধারণত 1970 সালে একটি গবেষণা হয়েছিল, যে গবেষণাটা শুরু হয় 1967 সাল থেকে এবং 70 সালে গবেষণালব্ধ একটি ফলাফল প্রকাশ পায় যে সরিষার তেলের মধ্যে যে ইউরিক অ্যাসিড আছে, যে সেটা ইঁদুরের তার মাংসপেশির জন্য তার হার্টের মাংসপেশি সংকুচিত করে ফেলে, বা এটা যেহেতু ইঁদুরের উপরে ভালো প্রভাব পড়তে পারে বা খারাপভাবে এটা যেতে পারে, তাই এটা মানুষের জন্য ক্ষতিকারক হতে পারে। কিন্তু অদ্যাবধি এ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক গবেষণা প্রকাশিত হয় নাই এবং প্রকাশিত নেই যে মানব দেহের উপরে সরিষার তেলের কোনো খারাপ প্রভাব আছে বা ইউরিক অ্যাসিডের কোনো খারাপ গুণাগুণ আছে। ইউরিক অ্যাসিডের কোনো ভালো গুণাগুণ কি আছে? পক্ষান্তরে অনেক ভালো গুণাগুণ আছে। ইউরিক অ্যাসিডের যেমন আছে আপনার অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্লামেটরি যে গুণাগুণগুলো, অর্থাৎ ক্যান্সারের জন্য যে অ্যান্টি কার্সিনোজেনিক যে উপাদান, সেটা হলো আপনার এই সরিষার তেলের মধ্যে যে ইউরিক অ্যাসিড আছে, এটাই আমাদের শরীরে যোগান দেয়। আমরা যত সরিষার তেল ব্যবহার করব তত কিন্তু আমাদের মধ্যে ক্যান্সার রোগ প্রতিরোধী উপাদান জন্ম নেবে। আচ্ছা, আপনি কি বলতে পারবেন যে আমাদের দেশে কি পরিমাণ সয়াবিন আমদানি করা হয়, সয়াবিন তেল? হ্যাঁ, সয়াবিন তেল আমাদের দেশে বছরে 24 লক্ষ মেট্রিক টন সয়াবিনের ভোজ্য তেলের চাহিদা থাকে। এই 24 লক্ষ মেট্রিক টনের মধ্যে আপনি জেনে থাকবেন যে গত 2023-24 অর্থ বছরে আমাদের এখানে
আমদানি হয়েছিল প্রায় 12 লক্ষ মেট্রিক টন পাম অয়েল, 3 লক্ষ মেট্রিক টন সয়াবিন অয়েল, এবং এছাড়া কেনুলা বা অন্যান্য তেল ছিল 5 লক্ষ মেট্রিক টন, এবং আমাদের দেশে উৎপাদিত হয়েছিল সরিষার 5 থেকে 6 লক্ষ মেট্রিক টন সরিষার তেল। এটা দিয়েই আমাদের সারা বছর এই যে আমাদের ভোজ্য তেলের যে চাহিদা বাৎসরিক সেটা পূরণ হয়। এখন এই যে অতিরিক্ত যে আমার যে তেলটা আমদানি করতে হচ্ছে, আচ্ছা এখানে একটু প্রশ্ন করতে চাচ্ছি যে এই যে সয়াবিন তেলগুলো আমদানি করা হচ্ছে, জি, এটাও তো আমাদের বাজারে প্রচলিত হচ্ছে, সেখানেও ভেজাল আছে, তাহলে সেই ভেজাল তেল খাওয়ার থেকে আমার সরিষার তেল খাওয়া কি বেটার না? অবশ্যই এটা আমার শতভাগ সত্যি কথা। কারণ হচ্ছে আপনি যখন একটা জিনিস আপনি যদি বিশ্লেষণ করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার যে ভোজ্য তেলের চাহিদা আমি 22 থেকে 24 লক্ষ মেট্রিক টন আমি এটা পূরণ করছি, তার আমার সরিষার তেল দেশে উৎপাদিত হচ্ছে 5 থেকে 6 লক্ষ মেট্রিক টন। পাশাপাশি আমার সয়াবিন তেল আমদানি হচ্ছে, আপনি যদি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে যান বা বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যতে যান তাহলে আপনি দেখতে পারবেন, অথবা আপনি যদি ট্যারিফ কমিশনে যেখানে আমদানিকারকের তথ্য আছে সেখানে যদি আপনি যান দেখতে পাবেন যে 12 লক্ষ মেট্রিক টন আমদানি হচ্ছে পাম অয়েল এবং 3 লক্ষ মেট্রিক টন সয়াবিন তেল। অথচ বাজারে আপনি যখন যাবেন কোথাও কিন্তু আপনি পাম অয়েল পাবেন না, সবগুলো ব্র্যান্ডই পাবেন সয়াবিন তেলে। তাহলে ভোজ্য তেলের চাহিদা আমরা পূরণ করছি কিভাবে? পাম অয়েল এবং সয়াবিন। আপনার কথাতেই আসি, আপনি বলেছেন যে আমরা যেটা শুনে থাকি যে ভেজাল হয়ে থাকে, পাম অয়েল এবং সয়াবিন মিলেই কিন্তু এই 15 লক্ষ মেট্রিক টন আমার চাহিদা পূরণ করছে সয়াবিনের, সারা দেশে যে সয়াবিনের চাহিদা। তাহলে আমরা বলতে পারি যে আমার সরিষার তেলে ক্ষতিকর কোনো বিষয় নেই, উপকারী বিষয়টাই আছে, বরং অনেক উপকারী বিষয় আছে সেখানে। আপনার ধরেন যে আপনার যদি আপনি নিয়মিত সরিষার তেল ব্যবহার করেন আপনার দেখবেন যে ত্বক জাতীয় বা স্কিন ডিজিজ হবে না, ত্বকের কোনো রোগ হবে না, এবং মাথায় চুল পড়া থাকবে না, এবং তারপরে আপনার হবে যে ঠান্ডা বা সর্দি কাশি জনিত যত রোগ, আপনার যদি মানে ঘুম ভালো হওয়া, এবং আপনি যদি বলেন যে প্রেসার, ডায়াবেটিস, এগুলো পরীক্ষিত। অনেক ধন্যবাদ। আমি রবিউল ভাই আপনার কাছে একটু জানতে চাই, আমাদের বিগত কয়েক বছর ধরে কিন্তু আমাদের সরিষার তেল বীজ উৎপাদনের জন্য একটা প্রকল্প রয়েছে কৃষি, আপনি বললেন একটু আগে যে আপনাদের সম্মিলিতভাবে রয়েছে একটা, এর মাধ্যমে কোনো তথ্য কি আছে কি পরিমাণ সরিষার তেল মানে ভোজ্য তেল আমদানি নির্ভরতা কমানো গেছে এই প্রকল্প চলাকালীন সময়ে? জি জি ধন্যবাদ। আসলে আমাদের এই প্রকল্পটা শুরু হয়েছিল 2020 সালের জুলাই মাস থেকে, এটা আগামী 2025-এর জুন পর্যন্ত চলবে। তো আমাদের একটা হিসাবে দেখা গেছে, আমি যদি গত বছরের যদি আমি মানে 2023-24-এর আমি যদি একটা পরিসংখ্যান দিই, সেখানে দেখা গেছে প্রায় 10,000 কোটি টাকা কিন্তু আমাদের ভোজ্য তেল আমদানি করতে কিন্তু আমাদের করতে হয়নি, এত পরিমাণ কম হয়েছে। অর্থাৎ টোটাল 27% কিন্তু আমরা এখানে কম হয়েছে আমাদের ভোজ্য তেল আমদানি। তাহলে আমরা বলতে পারি যে আমাদের ভোজ্য তেলের উৎপাদন বাড়ছে, এবং এই সাথে আমাদের সরিষার নিয়ে আলোচনা করলাম, নিশ্চয়ই এর সাথে আমাদের সূর্যমুখীরও কিছু যোগান হয়তো আছে এর মধ্যে। জি আমি একটু বলবো জি আমাদের কিন্তু সূর্যমুখীর কিন্তু আমাদের একটা এক্সিলেন্ট ভ্যারাইটি আছে, সেটা হচ্ছে বাড়ি সূর্যমুখী 3। এটা কিন্তু ড্রপ ভ্যারাইটি। আমাদের আগের যে ভ্যারাইটিটা ছিল সেটা কিন্তু উচ্চ ছিল, ম্যান হাইটের বেশি ছিল, এখন কিন্তু 100 সেন্টিমিটারের নিচে সেটা, এবং হেডগুলো কিন্তু বড়। এবং আমাদের এই সূর্যমুখীটা কিন্তু আমাদের কোস্টাল বেল্ট যেগুলো আছে, বিশেষ করে আমাদের বরিশাল রিজিয়নের যে এগুলো আছে সেগুলো কিন্তু ওয়েল অ্যাডাপ্টেড, এবং আপনার হলো এই ঢলে পড়ে না। আমাদের কিন্তু এরকম আছে, এবং ফলন কিন্তু আমাদের 2 টনের কাছাকাছি আমাদের এই সূর্যমুখী থেকে। এবং আমি আপনাদের মাধ্যমে আমি আমাদের কৃষক ভাইদেরকে বলতে চাই যে আমরা যে ঘানিতে সরিষার তেল ভাঙাই সেই ঘানিতে কিন্তু আমরা সয়াবিন তেলটা ভাঙাইতে পারি, এবং নিজের পরিবারের যে চাহিদাটা আছে সেটা কিন্তু পূরণ করা সম্ভব। বীজ কোথায় পাবে? বীজ আমাদের সাথে আমাদের কৃষি গবেষণায় যোগাযোগ করলে হবে, এবং আমাদের আসলে আমাদের তো কৃষি গবেষণা তো আমরা আসলে ব্রিডার সিড, আপনারা জানেন যে প্রজনন বীজ এবং মানসম্পন্ন বীজ, যে টেলেজ যে বীজ বলি, আমরা কিন্তু এটা করি। এটা করে আমরা বিএডিসি কে দিয়ে দিই, এবং বিএডিসি কিন্তু ফার্মার্স লেভেলে দিয়ে দেয়। এটি আমাদের চেন অফ কমান্ড। ওকে, অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শেষ করব। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোক্যাম সোনালী দিন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। মাঠের কবি বলে এসো নবীন, দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন, নদীর মাঝি বলে